সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব মৃত্যুদণ্ড রদ চেয়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডিপ স্টেটের খপ্পরে বাংলাদেশ, হাসিনাকে দিয়ে শুরু, বর্তমান ভবিষ্যৎ কোনো সরকারি নিরাপদ নয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আবারও বিএনপির লুটপাট শুরু, ৪৩ দিনেই সরকারের ব্যাংক ঋণ ৪১,০০০ কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সমঝোতার নির্বাচনে ক্ষমতায় এসে প্রতিশোধের রাজনীতি করছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব একে একে মুক্তি পাচ্ছে আওয়ামী লীগের নেতারা, এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনের জামিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জয়পুরহাটে গরু চুরির মামলায় বিএনপি নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ১৯৭২-এর সংবিধান জাতির চেতনার ভিত্তি, লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খুলনায় নিজ দোকানে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না, ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসলামাবাদে আলোচনা ব্যর্থ, এখন কি হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মৃত্যুদণ্ডের সাজা খারিজের দাবি জানিয়ে ঢাকার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইনি নোটিশ ধরালেন শেখ হাসিনা। তার হয়ে লন্ডনের একটি আইন সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গত সোমবার এই নোটিশ পাঠিয়েছে। বুধবার ট্রাইব্যুনালের হাতে সেই নোটিশ পৌঁছেছে। নোটিশে হাসিনা তার বিচারকে সম্পূর্ণ প্রহসন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে ট্রাইব্যুনালকে বলেছেন ভবিষ্যতে কোনো মামলায় তার বিচারে যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। হাসিনার আইনি চিঠি এমন সময় ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে যখন রাষ্ট্রসংঘ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে। এই চিঠি অন্তর্বর্তী সরকারের সময় পাঠানো হলেও জবাব দিতে হবে তারেক রহমানের সরকারকে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ বলে পরিচিত আইনজীবী তাজুল ইসলামকে। অন্তর্বর্তী সরকারের সময়কার অ্যাটর্নি জেনারেল মাহমুদ আসাদুজ্জামান বর্তমানে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী। তারেক রহমানের সরকার প্রথম থেকেই বলে এসেছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে সরকার আইনের পথে চলবে। এখন দেখার বাংলাদেশে পালাবদলের পর নির্বাচিত সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আইনি নোটিশ নিয়ে কী পদক্ষেপ করে। আইনি নোটিশে লন্ডনের আইনি সংস্থা কিংসলে নেপলি লিখেছে, ১. আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে কাজ করছি। ২. আমরা আনুষ্ঠানিকভাবে সেই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিচার ও দণ্ড প্রদান করেছে। শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে বিচার ও দণ্ড দেওয়া হয়েছে, যা ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের অধীনে তার মৌলিক অধিকার লঙ্ঘন করে। এই পত্রটি বর্তমান প্রক্রিয়ার বৈধতা স্বীকার বা মেনে নেওয়া হিসাবে গণ্য হবে না। শেখ হাসিনা এই প্রক্রিয়ার এখতিয়ার, গঠন, কার্যপ্রণালী ও ফলাফল চ্যালেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন। শেখ হাসিনার বিচার এমন একটি বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে বৈরিতা ছিল। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে ২০২৫ সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটি নিষিদ্ধ করা হয়। এর ফলে চলমান রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগের পক্ষে আইনজীবীদের গ্রেফতার সহ বিভিন্ন ঘটনা ঘটে। আইনজীবী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা হামলার শিকার হন। এই চিঠিতে নিম্নলিখিত গুরুতর লঙ্ঘনগুলো উল্লেখ করা হয়েছে। ক. বিচারিক যোগ্যতার অভাব, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিচারকদের নিয়োগ এবং পক্ষপাতমূলক মন্তব্য। খ. প্রসিকিউশনের পক্ষপাত, রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটরের নিয়োগ। গ. যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের অধিকার লঙ্ঘন। ঘ. অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড প্রদান।
এই লঙ্ঘনগুলো পৃথক এবং সম্মিলিতভাবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ অন্যায় করেছে এবং এই রায় আইনগতভাবে অবৈধ। উপরোক্ত বিষয়গুলো ছাড়াও একটি মৌলিক সমস্যা রয়েছে। আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার এখতিয়ার নেই। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচার করার জন্য প্রণীত হয়েছিল। ২০২৪ সালে এই আইনের সংশোধনের মাধ্যমে এখতিয়ার বাড়ানো হয়, যা অবৈধ। ২০২৪ সালের ঘটনাগুলো সাধারণ ফৌজদারি আদালতের আওতায় পড়ে। আইনের পূর্ব প্রযোজ্যতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই ট্রাইব্যুনালের অপব্যবহার একটি গুরুতর এখতিয়ার লঙ্ঘন। স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত। শেখ হাসিনার ক্ষেত্রে এই মানদণ্ড পূর্ব হয়নি। ২০২৪ সালের পর বিচারক এবং প্রসিকিউশন সম্পূর্ণ পুনর্গঠন করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া পক্ষপাতের ধারণা তৈরি করে। নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং বিচারকদের অভিজ্ঞতা সীমিত। বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিচার চলাকালীন মন্তব্য থেকে পক্ষপাতের ইঙ্গিত পাওয়া যায়। প্রতিরক্ষা আইনজীবীর বক্তব্য থেকেও পূর্ব নির্ধারিত রায়ের ইঙ্গিত পাওয়া যায়। ফলে ন্যায় বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউটরদের নিরপেক্ষ হওয়া আবশ্যক। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা পক্ষপাতের ইঙ্গিত দেয়। একপাক্ষিকভাবে বিচার পরিচালিত হয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতির অভিযোগও উঠেছে। এতে বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ন্যায় বিচার না হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনও উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ একই উদ্বেগ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারকে অন্যায় বলেছে। শেখ হাসিনাকে অভিযোগ জানানো বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার ব্যতিক্রমী পরিস্থিতিতে করা যায়। পূর্বেও এমন বিতর্কিত বিচার হয়েছে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কঠোর মানদণ্ড প্রযোজ্য। এসব মানদণ্ড মানা হয়নি। ফলে এই দণ্ড আন্তর্জাতিক আইনে সামারি এক্সিকিউশন হিসেবে বিবেচিত হতে পারে। এই বিচার আন্তর্জাতিক আইনের মৌলিক ন্যায় বিচারের মান লঙ্ঘন করেছে। আমরা দাবি জানাচ্ছি যে ১. রায় বাতিল করা হোক। ২. মৃত্যুদণ্ড কার্যকর না করা হোক। ৩. ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করা হোক। ৪. আওয়ামী লীগের সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করা হোক। ৫. সরকার এই লঙ্ঘন স্বীকার করে ব্যবস্থা নিক। ৬. শেখ হাসিনা তার আইনি অধিকার দাবি করেছেন। ৭. ১৪ দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার অনুরোধ করা হচ্ছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নেন ড. মোহাম্মদ ইউনূস। তার উপর মানুষের প্রত্যাশা ছিল নাজেহাল অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে একটি শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে দেবেন। তবে নানান কারণে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি। ঋণে জর্জরিত অবস্থা থেকেই বিদায় নিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। ঋণ নির্ভরতার সেই পথই পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। ক্ষমতায় আসার মাত্র ১.৫ মাস বা ৪৩ দিনের মধ্যেই নতুন সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। ড. ইউনূসের শেষ দিকের কিছু সময় আর নতুন সরকারের সময় মিলে সর্বশেষ ৩ মাসে এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬,০০০ কোটি টাকায়। মূলত রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতির কারণে সরকারের পরিচালন ব্যয় মেটাতে এমন ঋণ নির্ভরতা দেখা যাচ্ছে। ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে মাত্র ৯ মাসেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৮ মাসে ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকায়। বিশ্লেষকদের মতে এ ধরনের ঋণ বৃদ্ধির প্রবণতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ সংকেত বহন করে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি স্থির অবস্থায় রয়েছে। বিনিয়োগের ঘাটতির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, ফলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি কমে গেছে। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় কেনাকাটার প্রবণতাও হ্রাস পেয়েছে। এসবের সম্মিলিত প্রভাবে রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যা চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে প্রায় ৭১,৫০০ কোটি টাকায় পৌঁছেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূস একটি শক্ত ভিত্তি তৈরি করবেন এমন প্রত্যাশা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। প্রয়োজনীয় সংস্কারও সেভাবে হয়নি, ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। একই সময়ে বৈশ্বিক অর্থনীতিও নেতিবাচক অবস্থায় ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা মণ্ডলীর মহিউদ্দিন রুবেল জাগো নিউজকে বলেন, বেসরকারি খাত প্রাধান্য দিয়ে এগোনো উচিত। তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি ভালো যাচ্ছে না। সরকার একটি কঠিন অবস্থায় ক্ষমতায় এসেছে। তাদের প্রত্যাশা ছিল একটি শক্তিশালী অর্থনীতি নিয়ে এগোনো, কিন্তু অপ্রত্যাশিতভাবে জ্বালানি সংকটে পড়তে হয়েছে। সামনে আরও ঘাটতির আশঙ্কাও রয়েছে। তিনি বলেন,
আওয়ামী লীগ সরকারের পতনের পর ড ইউনূস একটি শক্ত ভিত্তি তৈরি করবেন এমন প্রত্যাশা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। প্রয়োজনীয় সংস্কারও সেভাবে হয়নি, ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। একই সময়ে বৈশ্বিক অর্থনীতিও নেতিবাচক অবস্থায় ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মহিউদ্দিন রুবেল আরও বলেন, বর্তমান পরিস্থিতি মেনে নিয়েই এগোতে হচ্ছে। ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের কথা ভাবা উচিত। যদিও ঋণ না নেওয়াই ভালো, কিন্তু বাস্তবতায় ঋণ ছাড়া চলা কঠিন। আওয়ামী লীগ সরকারের সময়ও অর্থনীতিতে নানা দুর্বলতা তৈরি হয়েছে। দেশ স্বনির্ভর না হলে ঋণের উপর নির্ভর করতেই হবে। রাজস্ব আদায় ও সামগ্রিক অর্থনীতিতে দুরবস্থা থাকা সত্ত্বেও সরকারের ব্যয় কমেনি, বরং তা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব ব্যয় আরও বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে ব্যয় মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ব্যাপক হারে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসেই এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০৯,০০০ কোটি টাকায়, যা এরই মধ্যে পুরো অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরে ব্যাংক থেকে ১,০৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাজেটে। রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ১২ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। তবে অন্য কোনো মামলায় তিনি গ্রেপ্তার না থাকায় কারা মুক্তিতে বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আদালত সূত্রে জানা যায়, শিরিন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। এদিন আসামি পক্ষের আইনজীবী ইবনুল কাউসার তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০,০০০ টাকা মুচলেকায় অসুস্থ বিবেচনায় জামিন মঞ্জুর করেন। এর আগে ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৪:৩০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে গত ৭ এপ্রিল লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মহসিন উদ্দিন তাকে কারাগারে আটক আবেদন করেন। পরে আরও একটি আবেদনে তার ২ দিনের রিমান্ড চাওয়া হয়। এই সময় আসামি পক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। এই সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আদেশে ও বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র জনতার ওপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। এই সময় মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিমের বাম চোখ ভেদ করে চোখের রেটিনার পেছনে একটি গুলিবিদ্ধ হয়, যা বিশেষজ্ঞ চিকিৎসক বের করতে পারেননি। ইদানিং বাংলাদেশের সাধারণ মানুষ ডিপ স্টেট শব্দটির সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে, যদিও এই শব্দটির অর্থ অনেকের কাছে তেমন একটি পরিষ্কার নয়। কদিন আগে কথিত জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ্যে বলেছেন, ডিপ স্টেট ২০২৯ সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস সরকারকে ক্ষমতায় থাকতে প্রস্তাব দিয়েছিল। ২০২৪-এর জুলাইয়ের আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সার্জিস আলম বা উসমান হামি বা নাহিদ ইসলামদের মতো যে কোনো ছাত্রনেতা আছে তা তেমন শোনা যায়নি, কারণ এরা প্রায় সকলেই ছাত্রলীগের মতো একটি বড় ছাত্র সংগঠনের ছায়াতলে লুকিয়েছিল। আসিফ বলেছিলেন, এই ডিপ স্টেট তাদের কাজে সব রকমের সহায়তা করবে। আসিফ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২৪ সালে এই আসিফ ভূঁইয়াদের নেতৃত্বে সৃষ্ট কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ড ইউনূসের নেতৃত্বাধীন অসাংবিধানিক একটি অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব হয়, যারা তাদের ১৮ মাসের স্বৈরতান্ত্রিক অপশাসনের ফলে বাংলাদেশকে কমপক্ষে ১০০ বছর পিছিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা দেশত্যাগের আগে বাংলাদেশ যেমনটি ছিল সেটির এখন কঙ্কালটি পড়ে আছে। ১৯৪৭ পরবর্তীকালে এদেশে অনেক সরকার বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এই সব আন্দোলনের ফলে কোনো সরকারের পতন হয়নি। যখন হয়েছে তখন সব সময় তার পিছনে দেশের রাজনৈতিক দলসমূহের সরাসরি ও প্রকাশ্য সমর্থন ও সহযোগিতা ছিল।
1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1968-69 সালের আইয়ুব বিরোধী আন্দোলন, 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন তার উৎকৃষ্ট উদাহরণ। এর বিপরীতে 2024 সালের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিছু বিভ্রান্ত ও দিকহারা বামপন্থী রাজনৈতিক দল ছাড়া ছাত্রদের এই আন্দোলনে প্রকাশ্যে অন্য রাজনৈতিক দলগুলির কোনো ভূমিকায় দেখা যায়নি। আসিফ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, তাদের এই আন্দোলন যদি রাজপথে সফল না হতো তাহলে তারা সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছিল। তিনি এও বলেন, একই সঙ্গে তাদের আরেক সহকর্মী নাহিদ ইসলাম গণমাধ্যমে প্রচারের জন্য একটি ভাষণও প্রস্তুত করে রেখেছিলেন। এমন সব প্রস্তুতি এদেশের অন্য কোনো ছাত্র আন্দোলনে দেখা যায়নি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক মাস পর তাদের এক নেতা ওসমান হাদি আততায়ীর হাতে নিহত হয়। এই ঘটনার পর আসিফ ভুঁইয়ার সহকর্মীরা ঢাকা সহ সারা দেশে এক ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে। কিছুদিন আগে ভারতে ওসমান হাদি হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর এনসিপি নেতা ও ইউনুস সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। এখন দেখা যাক কারা এই ডিপ স্টেট, কী কাজের সঙ্গে তারা জড়িত, তাদের উদ্দেশ্যই বা কী, তাদের সঙ্গী সাথী কারা, কোথা থেকে তাদের আগমন। অনেকের ধারণা হতে পারে এই ডিপ স্টেট বুঝি দেশের বাইরে থেকে আসে, একটি সরকারের ক্ষতি করার এজেন্ডা নিয়ে কাজ করে। এই ধারণা সম্পূর্ণ ভুল। একটি দেশে এই ডিপ স্টেট তৈরি হয় তার অভ্যন্তরে। যার কুশীলব থাকে সেই দেশের আমলাতন্ত্র, সুশীল সমাজের একটি বড় অংশ, বড় বড় এনজিও, সরকারের নিরাপত্তা বাহিনীর ভিতরের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ, দেশের গণমাধ্যমের একটি বড় অংশ, আর কিছু রাজনৈতিক নেতা। এরা সকলে সম্মিলিতভাবে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলে নিজেদের মতো করে এজেন্ডা বাস্তবায়নে সরকারকে পরিচালিত করে। সাদামাটা কথায় এরা হচ্ছে একটি দেশের বৈধ সরকারের ভিতর আরেকটি সরকার, যা মূল সরকার বুঝতে পারে না বা দেরিতে বোঝে। বিগত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার তার একটি উৎকৃষ্ট প্রমাণ। সে প্রসঙ্গে পরে আলোচনা করছি। দেশের ভিতর এই ডিপ স্টেটের কুশীলবরা যখন তাদের কাজে সফল হয়, তখন তারা বাইরের সংস্থা, ব্যক্তি বা সরকারের সহযোগিতা বা সহায়তা পায়। সেই সহায়তা তখনই আসে যখন তারা দেখে একটি দেশের ভিতরের ডিপ স্টেটের কর্মসূচি সফল হলে তাদের বা তাদের দেশের কোনো নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এই কর্মসূচির মধ্যে আছে একটি দেশের প্রাকৃতিক সম্পদের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ, তার জন্য প্রয়োজন হলে সেই দেশের সরকার পরিবর্তন করে নিজস্ব পছন্দের সরকার প্রতিস্থাপন, বা এমনও হতে পারে নির্বাচিত সরকারকে তাদের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে বাধ্য করা। এই সব কাজের জন্য তারা নিজেদের দেশে একাধিক সংস্থা সৃষ্টিতে সহায়তা করে এবং তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। এমন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই বাইরের প্রতিষ্ঠানগুলির সঙ্গে যখন দেশের ডিপ স্টেটের প্রতিষ্ঠানগুলি হাত মেলায়, তখন তাদের সম্মিলিত শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং তাদের কর্মকাণ্ডের কাছে অনেক সময় যে কোনো নির্বাচিত সরকার আত্মসমর্পণ করে এবং একসময় তাদের পতন হয়। ক্ষমতায় আসে এই ডিপ স্টেটের পছন্দের একটি অবৈধ সরকার, যারা অন্য পক্ষকে তাদের প্রত্যাশিত এজেন্ডা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করে। সুতরাং দেখা যায় কথিত ডিপ স্টেটের জন্ম হয় একটি দেশের অভ্যন্তরে, তারপর তারা অন্য দেশের মিত্ররা তাদের সঙ্গে হাত মেলায় এবং তাদের উদ্দেশ্য হাসিল করতে সম্মিলিতভাবে কাজ করে। এই যে অন্য দেশের কথা বলা হচ্ছে, সেই দেশগুলি কারা? অবধারিতভাবে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশও আছে, তবে তারা বর্তমানে তেমন সক্রিয় নয়। যুক্তরাষ্ট্র অন্য দেশের ডিপ স্টেটকে সহায়তা করার জন্য একাধিক সংস্থা সৃষ্টি করেছে, আর এই সংস্থাগুলিকে আর্থিক সহায়তা করার জন্য বিগত দিনে সেই দেশের ধনকুবের জর্জ সরস ওপেন সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। আগে আরও বেশ কিছু সংস্থা ছিল। বর্তমানে এই সংস্থার দায়িত্ব তিনি তার ছেলে আলেকজান্ডার সরসের উপর ন্যস্ত করেছেন। আলেকজান্ডার সরস বিগত অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করার জন্য ঢাকায় এসেছিলেন। তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের বাইরে একটি দেশের অভ্যন্তরে থাকা ডিপ স্টেটকে প্রাতিষ্ঠানিক সহায়তা করার জন্য থেকে এইসব প্রতিষ্ঠানের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বাইরে আরেকটি পরাশক্তির আবির্ভাব হয় যার নাম সোভিয়েত ইউনিয়ন, যারা যুদ্ধ পরবর্তীকালে তৃতীয় বিশ্ব ও পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক চিন্তাধারা প্রচার করার চেষ্টা করে। অনেক দেশে এই চিন্তাধারা জনগণের কাছে প্রচার করার জন্য সৃষ্টি হয় কমিউনিস্ট পার্টি। যেখানে আগে থেকেই এমন পার্টি ছিল, যেমন ভারত বা কিউবা, সেখানে এই পার্টিগুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়। এই সময় যুক্তরাষ্ট্র প্রশাসন সিদ্ধান্ত নেয় সোভিয়েত ইউনিয়নের এই কর্মসূচি লাগাম টেনে ধরার জন্য তাদেরও পাল্টা ব্যবস্থা নিতে হবে। প্রথমে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে মাঠে নামায়। শুরুতে বিদেশে মার্কিন দূতাবাসসমূহে সিআইএর চৌকস কয়েকজন কর্মকর্তাকে পদায়ন করা হয়। তাদের সহায়তায় সেই সব দেশগুলিতে বাছাই করা একাধিক ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয় এবং তারা নানা অজুহাতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে। এরা তখন হয়ে ওঠে সেই দেশের অভ্যন্তরীণ ডিপ স্টেটের অংশ। বাংলাদেশে এমন একজন ব্যক্তির পিছনে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার জন্য প্রায় $9 লক্ষ অনুদান দিয়েছিল। সেই ব্যক্তির একটি এনজিও আছে। তার বাড়িতে মার্কিন একজন রাষ্ট্রদূত একবার রাতের খাবার খেতে গেলে স্থানীয় জনগণের হাতে নাজেহাল হন। উল্লেখিত ব্যক্তি ড ইউনুস শাসনকালে একটি গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য দেশে দেশে তাদের তাবেদার সরকার প্রতিষ্ঠা করার কাজটি শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর ইরানে। এই সময় ইরানের সকল তেলক্ষেতের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশ কয়েকটি তেল কোম্পানির। তেলের সকল আয় তারা ইরানের তৎকালীন শাহ রেজা পহলবির সঙ্গে ভাগ বাটোয়ারা করে নিত। দেশের মানুষ ছিল একেবারেই হতদরিদ্র। 60-এর দশকে তাদের অনেকে বর্তমান বাংলাদেশেও এসেছে সপরিবারে কাজের সন্ধানে। ঢাকা, চট্টগ্রামের রেল স্টেশন বা জাহাজ ঘাটে তাদের অনেকে কুলির কাজ করত। মহিলারা শহরের সড়কে টেবিল পেতে টুকটাক জিনিস বিক্রি করত। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য বিরাট ভূমিকা রেখেছে কয়েকটা গণমাধ্যম। এক গণমাধ্যম কর্মী একটা টিভি চ্যানেলে একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা করতেন। অনুষ্ঠানে বেশিরভাগ সময় থাকত সরকারের বিরুদ্ধে সত্য মিথ্যা মিশ্রিত আলোচনা। একসময় টিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিলে সে ব্যক্তি অনুষ্ঠানটির নাম ঠিক রেখে নিজ উদ্যোগে ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি চালু রাখেন। একই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠার নাম করে একটি এনজিও প্রতিষ্ঠান খোলেন 21টি বিদেশি সংস্থার অর্থায়নে। এই সংস্থাগুলির মধ্যে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ব্রিটিশ ফরেন অফিস, এনইডি, ইউএনডিপি, এশিয়া ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া দূতাবাস সহ আরও অনেক বিদেশি, যারা এই ডিপ স্টেটের অংশ। এইসব প্রতিষ্ঠান দেশের একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে গবেষণা করার নামে অঢেল অর্থ ব্যয় করেছে, যাতে প্রয়োজনে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়েক বছরে বিভিন্ন প্রকল্পের নামে পেয়েছিল প্রায় $100 মিলিয়ন। উদ্দেশ্য সময় হলে তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছাত্রদের স্কুল পাঠ্য বইয়ের কিছু বিষয় নিয়ে জামায়াতের এক আলোচনা অনুষ্ঠানে এক নজির বিচ্ছিন্ন পরিস্থিতি সৃষ্টি করে সংবাদপত্রের শিরোনাম হয়েছিলেন। 24শে জুলাই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাশের বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিটিভিতে অগ্নিসংযোগ করে বিটিভির প্রভূত ক্ষতি করেছিল। দুটি পত্রিকার কথা না বললেই নয়। এই দুই পত্রিকার সম্পাদক মার্কিন ডিপ স্টেট থেকে কমপক্ষে $100 কোটি করে পেয়েছেন শুধু জুলাই আন্দোলনকে সমর্থন জোগানোর জন্য। আরেকজন মিডিয়া মালিক পেয়েছিলেন $29,000। সজীব ভুঁইয়া, মাহফুজ আলমরা সেই ব্যক্তির মালিকানাধীন টিভি স্টুডিওর কারিগরি সহায়তায় লন্ডনের সঙ্গে কথা বলতেন ও পরামর্শ নিতেন। মার্কিন রাজধানী ওয়াশিংটন থেকে প্রকাশিত হতো সাউথ এশিয়ান পার্সপেক্টিভ নামের একটি অনলাইন জার্নাল। এই জার্নাল প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক জয়পুরহাটের কালাইয়ে গরু চুরির মামলায় পুনট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১১ এপ্রিল দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। ফিরোজ আহমেদ মণ্ডল পুনট ইউনিয়নের দেওগ্রামের মৃত মোহাত্তাব আলীর ছেলে এবং পুনট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বেগুন গ্রামের এক গৃহবধূর গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে ফিরোজের নাম উঠে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১,৮০,০০০ টাকা মূল্যের একটি গর্ভবতী গাভী আসামিরা শিবগঞ্জের একটি পরিত্যক্ত পাম্পে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে এবং পরে বগুড়ার সোনাতলার ডাকুমারা হাটে ৬৮,০০০ টাকায় বিক্রি করে দেয়। বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সময় ফিরোজ আহমেদ মণ্ডলকে ৬০,০০০ টাকা দেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতেই গত শনিবার ভোররাতে দেওগ্রাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয়রা জানান, এতদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে গ্রেফতারের পর তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। এলাকাবাসীর দাবি, ফিরোজ কেবল একটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত নন, বরং দীর্ঘদিন ধরে চুরি, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রক হিসাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। গ্রামের বাসিন্দারা জানান, ফিরোজের নেতৃত্বে একটি সক্রিয় চোর চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন স্থানে চুরি সংগঠিত করত। শুধু গরু নয়, ধান, কৃষিপণ্য, এমনকি নলকূপ ও সেচ যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরির ঘটনাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তারা। অনেকেই বলেন, চুরি করা মালামাল দ্রুত অন্য এলাকায় পাচার করার একটি সুসংগঠিত নেটওয়ার্ক ছিল, যেখানে ফিরোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মাদক কারবার নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেকে। স্থানীয়দের দাবি, এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের ছোট ছোট চালান সরবরাহে তিনি ডিলার হিসাবে কাজ করতেন এবং তরুণদের একটি অংশকে এই চক্রে জড়িয়ে ফেলেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মাদক আর চুরির টাকায় তার প্রভাব তৈরি হয়েছিল। কেউ প্রতিবাদ করতে গেলেই হুমকি আসত, ভয় দেখানো হতো। চাঁদাবাজির বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হতো। কেউ দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে হয়রানি ও মারধর করা, ভয় দেখানো বা সামাজিকভাবে চাপে রাখার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। ফলে দীর্ঘদিন ধরে এলাকায় এক ধরনের নীরব আতঙ্ক বিরাজ করছিল, যা কেউ প্রকাশ্যে বলতে সাহস পেত না। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গরু চুরির মামলায় পূর্বে গ্রেফতার হওয়া আসামিদের তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ফিরোজ আহমেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তার বিরুদ্ধে যেসব অতিরিক্ত অভিযোগ উঠছে সেগুলোও গুরুত্ব সহকারে যাচাই বাছাই করা হচ্ছে এবং সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি তৈরি হয়েছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, ফিরোজের বিরুদ্ধে ওঠা চুরি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হলে দল তার দায় নেবে না। বিএনপির নাম ব্যবহার করে কোনো অপরাধ বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ১৯৭২ সালের সংবিধান শুধু একটি আইনগত দলিল নয়, বরং একটি স্বাধীন জাতির আত্মপরিচয়ের ভিত্তি। এই সংবিধানের মূল নীতিমালা প্রণয়নে নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন এদেশের গণতন্ত্রের স্থপতি। তার দূরদর্শী নেতৃত্বেই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যেখানে লাল সবুজের পতাকা আমাদের গর্বের প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘ ৫৪ বছর পর আজ আমরা সংবিধান পরিবর্তন নিয়ে নানা মতাদর্শিক বিতর্কের মুখোমুখি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংবিধান সংশোধন ও নানা জটিলতার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটি জাতির সংবিধান শুধু আইনের কাঠামো নয়, এটি সেই জাতির ইতিহাস, সংগ্রাম ও চেতনার প্রতিফলন। এই সংবিধানের প্রতিটি ধারা বহন করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার। মানুষ এই পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে এবং একবারই মৃত্যুবরণ করে, তেমনি একটি জাতির স্বাধীনতার ইতিহাসও একবারই সৃষ্টি হয়। যিনি এই দেশকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছেন, তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আজকের বাংলাদেশ কল্পনাও করা যেত না। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই এ আলোচনায় অংশ নিয়েছিল যুদ্ধে তারা জয়ী হয়েছে এমন দাবি নিয়ে।
তাই এত অল্প সময়ে কোনো একটি চুক্তিতে পৌঁছানো স্বাভাবিক বিচারেই কঠিন ছিল, আর এখন মনে হচ্ছে এটি আসলে অসম্ভবই ছিল। দেখা যাচ্ছে ব্যর্থতার জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে ফিরে যাচ্ছে। গত বুধবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের অ্যাপোক্যালিপটিক বা ধ্বংসাত্মক হুমকির মধ্য দিয়ে, যেখানে তিনি ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন তাহলে কি হবে? যুদ্ধবিরতি কি বহাল থাকবে? বিবিসি সংবাদদাতা জো ইনউড বলছেন, ইরানের ওপর নতুন করে হামলা শুরু হবে কিনা তা নিয়ে কোনো ঘোষণা আসেনি, তবে হামলার সম্ভাবনা যে নিশ্চিতভাবেই বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। হরমুজ প্রণালী, যে গুরুত্বপূর্ণ জলপথ যা ইরান আংশিকভাবে কিন্তু কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল, তা আলোচনার মাধ্যমে পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আপাতত আলোচনার টেবিলের বাইরে রয়ে গেছে। কিন্তু পারস্য উপসাগরে কয়েকদিন আগে মোতায়েন করা দুটি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো পথের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের মতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হওয়াটাই ছিল আলোচনা সফল হওয়ার পথে প্রধান বাধা। ইরান সবসময় দাবি করে এসেছে যে তারা মারণাস্ত্র উৎপাদন করতে চায় না, কিন্তু এক বছরের ব্যবধানে দুটি যুদ্ধের অভিজ্ঞতা হওয়ায় তাদের দেশে পারমাণবিক অস্ত্রের সমর্থকদের এখন পারমাণবিক শক্তি অর্জনে আরও উৎসাহিত করবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি এ আলোচনা ছিল ঐতিহাসিক, কিন্তু এটি হয়তো কূটনীতির একটি ব্যর্থতা হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।